আসসালামু আলাইকুম। জলবায়ুর সাথে জড়িত গুরুত্বপূর্ণ একটা টার্ম যেটার নাম হইল বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বদ্বীপ বলতে কি বোঝানো হয়? আকৃতির যে দ্বীপগুলো সেগুলোকে বলা হচ্ছে কি বদ্বীপ, পলি বা কাদামাটি জমে যে দ্বীপগুলো গড়ে ওঠে। তো বদ্বীপ নিয়ে যদি আমি একটু আলোচনা করি, যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ রাষ্ট্র নিচের কোনটি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ রাষ্ট্র নিচের কোনটি, তখন আমরা কোনটাকে দাগাবো? তখন আমরা দাগাবো বাংলাদেশকে। কেন আমরা বাংলাদেশকে দাগাবো? কারণ এই যে বদ্বীপ যেটা, এটা বাংলাদেশ এবং ভারত মিলে অবস্থান করতেছে, যেটাকে আমরা বলতে পারি গাঙ্গীয় বদ্বীপ, যেটার মধ্যে গঙ্গা, তারপরে তোমার মেঘনা, পদ্মা তো গঙ্গার সাথে আমরা ধরে ফেলবো, এটা সমস্যা নেই। ওই দিক থেকে উপরের দিক থেকে আসতেছে কুড়িগ্রাম থেকে আমাদের ব্রহ্মপুত্র। এই যে সবগুলো নদীর সম্মিলিত যে স্রোত, যার ফলে যে একটা পলি জমে এখানে কি হয়েছে, আকৃতির দ্বীপ গড়ে উঠেছে। তোমরা যদি ম্যাপটা দেখো তাহলে বিষয়টা সম্পর্কে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা ওটা নিয়ে আলোচনা করতেছি না, আমরা যখন নদী নিয়ে আলোচনা করব বা বদ্বীপ নিয়ে স্পেশালি যখন আলোচনা করব তখন এই বিষয়টা থাকবে। তো এখানকার বদ্বীপ বলতে কি বোঝানো হচ্ছে? এখানকার বদ্বীপ বলতে বাংলাদেশকে বোঝানো হচ্ছে। এই যে বদ্বীপ, যেটা বাংলাদেশ এবং ভারত মিলে অবস্থান করতেছে, দুঃখজনক ভাবে 50%-এর কিছু বেশি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেওয়া আছে, বাট 55%-এর মতো অঞ্চল পড়েছে বাংলাদেশে। বুঝতে পেরেছ? যার কারণে আমরা বলি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ রাষ্ট্র কোনটা? বদ্বীপ রাষ্ট্র হইল বাংলাদেশ। বাংলাদেশ। ওকে, এটা আমাদের ক্লিয়ার, এটা আমাদের ক্লিয়ার। আমরা নেক্সটে যাব। দেখো, এই যে বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, এটা অনুমোদিত হয়েছিল কখন জানো? এটা অনুমোদিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় 2018-তে, এবং তাদের লক্ষ্য ছিল 2041 সালের মধ্যে কি করবে, 2041 সালের মধ্যে অর্থনৈতিক যে সমৃদ্ধি তারা এখান থেকে অর্জন করবে। এই ডেল্টা প্ল্যান নেওয়াটাই হয়েছিল কিসের জন্য? ডেল্টা প্ল্যান এটা করা হয়েছিল যাতে আমাদের জলবায়ুর ফলে যে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো রয়েছে সেখান থেকেও যেন আমরা অর্থনৈতিক সমৃদ্ধ, তারপরে তোমার পরিষ্কার পানি, এগুলো যাতে আমরা কি করতে পারি, ওখান থেকে নিয়ে আসতে পারি। কারণ এই যে ঝুঁকিপূর্ণ যে জায়গা, যেমন আমরা দেখবো এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে আমরা বিপুল পরিমাণে যাতে ধন সম্পদ আহরণ করতে পারি, এটা বিভিন্ন উপায়ে হইতে পারে। এইটাই একমাত্র তাদের কি ছিল, লক্ষ্য ছিল। 2041 সালের মধ্যে তাদের লক্ষ্য ছিল যে উন্নত সমৃদ্ধ অর্থনীতি, খাদ্য, তারপরে পানি, সবকিছু তারা গড়ে তুলবে এই অঞ্চলে, কারণ এই অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ আবহাওয়া বা জলবায়ুর দিক থেকে। ওকে, যাই হোক, কিন্তু এটা লক্ষ্যমাত্রা একেবারে ডিউরেশন যদি আমরা লাস্ট পর্যায় পর্যন্ত ধরি, সেটা হইল 2100 পর্যন্ত। 2100 পর্যন্ত এটা একেবারে এটার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যে একেবারে শেষ মুহূর্ত এইটা। তো 100 বছরের যে প্ল্যান, এই 100 বছরের মধ্যে আমরা জলবায়ু সংক্রান্ত যে ব্যাপারগুলো এখানে রয়েছে এইগুলো নিয়ে আমরা কাজ করব। এটাই মূলত কি আমাদের, এটাই মূলত হইল বদ্বীপ পরিকল্পনা, যেটা আমাদের বাংলাদেশ বা যদি আমরা বলি যে স্পেশালি নদ নদী যে অঞ্চলগুলো রয়েছে, যেমন যদি আমরা ধরি এখানে উপকূলীয় অঞ্চল বা বঙ্গোপসাগর, তারপরে বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম, নদী ব্যবস্থা, মোহনা। নদী ব্যবস্থা, মোহনা এটা এমনিতে বদ্বীপের মধ্যেই পড়ে যাচ্ছে। তো এই সামগ্রিক ব্যাপার, এই সামগ্রিক ব্যাপার নিয়ে কাজ করবে কে? বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান এটা নিয়ে কাজ করবে। ঝুঁকিপূর্ণ যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করবে। দেখো, পৃথিবীর বেশিরভাগ দেশই কিন্তু জলবায়ুর দিক থেকে ঝুঁকিপূর্ণ স্থানে রয়েছে। তো তারা বিভিন্ন উপায়ে তাদের মতো করে কাজ করতেছে, আমরা আমাদের মতো করে কাজ করতেছি। আর আমাদের এই কাজে সাহায্য করবে কে? আমাদের এই কাজে সাহায্য করবে নেদারল্যান্ডস, এবং নেদারল্যান্ডস এর আদলে আমরা কি করতেছি, এই বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান এটা আমরা করতেছি। আশা করি আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো চলো আমরা একটু দেখি, অথবা এখানে ডিটেলস লিখে দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এখান থেকে তোমরা এই বিষয়গুলো দেখে নিতে পারবা। ওকে, বদ্বীপ পরিকল্পনা এর সমন্বিত 4টি মূল বিষয় কি? কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য। না, এখানে তোমার শিক্ষার কনসেপ্টটা আসবে না, শিক্ষার কনসেপ্টটা আসবে না। নদী, বন, পাহাড়, সমুদ্র, না, এই বিষয়গুলো এখানে আসতেছে না। অবকাঠামো, বিদ্যুৎ, বাণিজ্য, প্রযুক্তি, এই বিষয়গুলো না। এখানে কোন কোন বিষয় আসতেছে? জল সম্পদ, ভূমি ব্যবহার, পরিবেশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই যে কনসেপ্টগুলা এখানে আসবে। এইটাই হইলো আমাদের মূল 4টা বিষয়। মূল 4টা বিষয় হইলো এটা: জল সম্পদ, ভূমি ব্যবহার, পরিবেশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমরা যদি এক কথাই বলি যে এই যে বিষয়গুলো রয়েছে, জল সম্পদ, ভূমি, এই দুইটাকে ব্যবহার করে আমরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবো। এই দুইটাকে ব্যবহার করে আমরা কি করতে পারবো? অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবো। তো এই ব্যাপারগুলো এখানে থেকে যায়। ওকে, তারপরে এমসিকিউ যদি আমরা একটু দেখি,
তোমরা ট্রাই করবা প্রথমে নিজের এমসিকিউ সলভ করার জন্য, প্রথমে পজ করে নেবা, নিজেরা ট্রাই করবা আর কি। তারপর দেখো ডেল্টা প্ল্যান 2100 এর হটস্পট নির্ধারণের মূল উদ্দেশ্য কি? প্রশাসনিক বিভাগ তৈরি করা না, এটা কখনোই না। নতুন শিল্প এলাকা স্থাপন করা না, শিল্প এলাকা স্থাপন করা না, বাট অর্থনৈতিক সমৃদ্ধি থাকবে এটার মধ্যে। শিল্প এলাকা স্থাপন করা না, বাট অর্থনৈতিক সমৃদ্ধি এটার মধ্যে থাকবে। পর্যটন উন্নয়ন না, এইরকমও না। এটা হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা। মেইনলি জলবায়ু ঝুঁকিপূর্ণ থেকে বের হয়ে আসার জন্যই আমরা ডেল্টা প্ল্যান নিয়েছি, কিন্তু এই কাজটা করার মাধ্যমে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধিটাও নিয়ে আসবো। এই হইলো এখানকার ব্যাপার। ওকে, আমরা যদি দেখি এগুলো সব কিন্তু অবকাঠামোগত উন্নয়ন, এগুলো সব কিন্তু অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন বলতে কি বোঝানো হয়? দেখো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি, নেক্সট প্রজন্মে যখন আসবে বা নেক্সট প্রজন্মের জন্য যেন এই প্রজেক্টটা ক্ষতিকর না হয়, ক্ষতিকর যেন না হয়, তো নেক্সট প্রজন্মকে ক্ষতিকরের দিকে ঠেলে দিয়ে কোনো একটা কাজ আমরা করব না। আমরা যেটা এখন করতেছি নেক্সটেও ওই কাজটা কি হবে, সুবিধাজনক হবে। এটাই হইলো মূলত অবকাঠামোগত উন্নয়ন। আমরা নেক্সটের কথা চিন্তা করে এই কাজগুলো করব। আচ্ছা, যাই হোক, তোমরা সকলেই জানো যে আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন 1 ব্যাচ লঞ্চ করা হয়েছে। আর এই ব্যাচগুলোতে এগুলো আমরা অনেক সুন্দর করে সবকিছু আলোচনা করব, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। কোর্সে দেখো কি কি আছে, এখানে বাংলা, ইংলিশ, ইংলিশ জিকে, আইকিউ, আইসিটি, ম্যাথ, যা কিছু তোমার প্রয়োজন সবকিছুর উপর ক্লাস নেওয়া হবে। 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করা হবে, অনেক অনেক কিছু এটার মধ্যে রয়েছে। তো তোমার সিটটা কনফার্ম করার জন্য এই নাম্বারে ডিরেক্ট পে করতে পারো, বা এটা আমাদের টেলিগ্রাম নাম্বার। এই নাম্বারে তুমি আমাদেরকে নক দিয়ে আমাদের থেকে 10টা প্রিমিয়াম ক্লাস নিতে পারো, আমাদের এক্সাম গুলো কিভাবে হয় এই বিষয়গুলো আমাদের থেকে জেনে নিতে পারো। মোটামুটি সবকিছু এখান থেকে তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা আমাদের টেলিগ্রাম নাম্বার। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের করতে পারো, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।